যেন আমাদের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম নয়, সতর্ক করলেন তারেক রহমান। সব পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান। জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামায়াতের দূরত্বে ঝুঁকি দেখছে শরিকরা। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেশে জরুরি অবস্থা হয়, রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হয়, ইভেন রাষ্ট্রের অস্তিত্ব সংকটের মুখোমুখি হতে পারে। এই প্রশ্নে দ্বিমত বা ভিন্নতা বাড়তে থাকলে নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। আর নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে বাংলাদেশের তো বহুমাত্রিক, আপনি জানেন যে নিরাপত্তার ঝুঁকিটা বাড়ছে। গণভোট আয়োজনে সরকারকে নানা পরামর্শ। গণঅভ্যুত্থানে থাকা ছাত্রদের উপদেষ্টা পরিষদে রাখার সমালোচনা বিএনপির। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমে সরকারের দিকে আঙুল তুলে এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। সরকারের দায় নিতে নারাজ এনসিপি। উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। শুধু পুলিশে নয়, সংস্কার আনতে হবে গোয়েন্দা সংস্থাগুলোতেও, মত সাবেক কর্মকর্তাদের। বৃহত্তর রাজনৈতিক ঐক্যের তাগিদ। পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত রাবি, কাল কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের। রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অপকর্ম করতে না পারে কিংবা হাসিল করতে না পারে ব্যক্তি স্বার্থ, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেন, যত দিন যাচ্ছে ততই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, তাই যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার। যারা আজকে বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা বলে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। দলের নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। বলেন, বিএনপি বড় দল, তাই নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে সবাইকে। থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত, থাকাটাই স্বাভাবিক, কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। এই জনস্রোত প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের উপস্থিতি জোরালো করে তুলতে চাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, যার মাধ্যমে ভোটের মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে চান তারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, কিশোরগঞ্জ। জাতীয় নির্বাচন নিয়ে কি আর কোনো ধরনের শঙ্কা আছে? জনমনে কি আছে কোনো অনিশ্চয়তা? এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর না মিললেও রাজনীতি সংশ্লিষ্টরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি জামায়াতের দূরত্ব কমাতে হবে। আর না হলে জটিল হবে পরিস্থিতি।
অনিশ্চিত হতে পারে আগামী সংসদ নির্বাচন। সংকট নিরসনে দুপক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোট কিভাবে হবে তা স্পষ্ট করতে হবে। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। তবে এ সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে প্রবল মতবিরোধ রয়েছে বর্তমান রাজনীতিতে প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতের মধ্যে। এমন বাস্তবতায় সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ 9 দল। নিজেদের মধ্যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি তারা যোগাযোগ রাখছে সংস্কারের প্রশ্নে বিপরীতমুখী অবস্থানে থাকা বিএনপি এবং জামায়াতের সঙ্গেও। দলগুলো বলছে, জুলাই সনদ নিয়ে সমঝোতা না হলে দেশ অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেশে জরুরি অবস্থা হয়, রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হয়, ইভেন রাষ্ট্রের অস্তিত্ব সংকটের মুখোমুখি হতে পারে। এই প্রশ্নে দ্বিমত বা ভিন্নতা বাড়তে থাকলে নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। আর নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে বাংলাদেশের তো বহুমাত্রিক, আপনি জানেন যে নিরাপত্তার ঝুঁকিটা বাড়ছে। একদিকে যখন রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে ঐকমত্য কমিশন কাজ করছে, অন্যদিকে রাজনৈতিক দাবিতে কয়েকটি দলের মাঠের কর্মসূচিও রয়েছে। এমন বৈপরীত্য থেকে বেরিয়ে আসা জরুরি বলে মনে করেন সমঝোতা প্রক্রিয়ায় অংশ নেয়া দলগুলোর নেতারা। যেভাবে বলা হচ্ছে পিআর না হলে নির্বাচন নয়, প্রথমত এটাও এক ধরনের জবরদস্তি। একটা দল, দুটো দল বা কয়েকটা দল মিলে আপনি তো গোটা দেশবাসী জনগণের উপরে তো আপনি এরকম একটা জিনিস কোনোভাবে আপনি চাপিয়ে দিতে পারেন না। যদি চাপিয়ে দেওয়া অব্যাহত রাখেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলে নির্বাচনটাকেই হয়তো আপনি অনিশ্চিত জায়গায় নিয়ে যেতে চান কিনা। আমরা উচ্চকক্ষে পিআরের শর্তে কিন্তু নিম্নকক্ষে পিআরটাকে আমরা ছাড় দিয়েছি। তো এখন বিএনপি যদি এটা ছাড় না দেয় তাহলে এই জটিলতাটা কিন্তু একটু গভীর হবে। যদি উচ্চকক্ষের পিআরের ব্যাপারে বিএনপি ছাড় দেয় তাহলে আমরা সবাই মিলে তখন জামাতকে বা ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। জুলাই সনদে বেশ কিছু প্রস্তাবনায় ভিন্নমত বা নোট অব ডিসেন্ট আছে কয়েকটি রাজনৈতিক দলের। সনদ বাস্তবায়নের প্রশ্নে সরকার যদি গণভোট আয়োজন করে সেখানে ভিন্নমত থাকা প্রস্তাবনাগুলোর স্থান হবে নাকি তা বাদ দিয়ে বাকি অংশের ওপরেই ভোট হবে, সরকারকে তা স্পষ্ট করা উচিত, এমন মত বিশ্লেষকদের। জিনিসটা কি এইরকম হবে যে জুলাই চার্টারটা পুরো পাশ হয়ে আসবে, নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো বিএনপি যদি 2/3 নিয়ে সংসদে আসে তাহলে সে হচ্ছে তার মতো করে এটাকে বাস্তবায়ন করবে। আরেকটা হচ্ছে যে না, আমি বিএনপি নোট অফ ডিসেন্টটাকে আমলে নিচ্ছি না, আমার হচ্ছে গিয়ে জুলাই সনদটা নোট অফ ডিসেন্ট ছাড়া আমি রেফারেন্ডামে দিব। কারণ যদি আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া দেন তাহলে বিএনপির তো সেটাতে এগ্রি করার পসিবিলিটি কম, এবং তখন যেটা আরেকটা বড় বিপদ হতে পারে, সেই রেফারেন্ডামটা যে পাশ হয়ে আসবে সেটা নিশ্চয়তা কতখানি। বিশ্লেষক এবং রাজনীতিকদের মতে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশনের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সরকারে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজপথের নেতৃত্বে থাকা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের সব রাজনৈতিক দলের লোক থাকলেও ব্যর্থতার দায় দেয়া হচ্ছে শুধু এনসিপিকে। শনিবার রাজধানীর কাকরাইলে এক আলোচনার সভায় এসব কথা বলেন তারা। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ভোটের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রতিনিধিরা। তারা বলেন, ভোটের দিন রিটার্নিং কর্মকর্তারা সাংবাদিকদের বিভ্রান্ত করেছে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তা তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গনের আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন। নির্বাচনের প্রথম আওয়ারে আমাদের ভিপি প্রার্থীকে কিভাবে মিডিয়া ট্রায়ালে স্বীকার করা হয়েছে। আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি।
একই আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও এই আলোচনা সভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সরকারে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না। আর হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার গঠন করা হলেও সরকারের ব্যর্থতার দায় শুধুই এনসিপিকে দেওয়া হচ্ছে। এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। ফ্যাসিবাদের পতন আন্দোলনের রাজপথে থাকা দলগুলোর ঐক্যও জোর দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামায়াতের সমালোচনা করে এই নেতা বলেন, রাস্তায় মিছিল মিটিং করে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হবে না। বলেন, পিআর চাইলে তা জনগণ সিদ্ধান্ত নেবে। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গনের আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা অব্যবস্থাপনায় রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয় পরিচালনাকারীদের দায়বদ্ধতা আছে। রাজনীতিবিদদের বা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় যারা আছেন তাদের একটা দায়বদ্ধতা আছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পুলিশকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে হলে নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করতে হবে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনীতিক ও পুলিশের সাবেক কর্মকর্তারা। তারা বলেন, শুধু বাহিনীতে নয়, সংস্কার আনতে হবে গোয়েন্দা সংস্থাগুলোতেও। আর এজন্য প্রয়োজন বৃহত্তর রাজনৈতিক ঐক্য। শনিবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব বিষয় উঠে এসে জুলাই গণ অভ্যুত্থানে সরকার বিরোধী আন্দোলনকারীদের দমাতে পুলিশের বল প্রয়োগে মারা গেছেন হাজারো মানুষ। অন্যদিকে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান 50 জন পুলিশ। এরপরেই পুলিশ সংস্কারের দাবি ওঠে। গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গতি ও নাগরিক সমাজের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে আলোচনায় উঠে আসে পুলিশের সংস্কার ও সীমাবদ্ধতার নানা প্রসঙ্গ। পুলিশ কমিশন একটা জায়গা হবে যেখানে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, গেল 2 বছরে পুলিশের যে পরিমাণ ক্ষতি হয়েছে আগামী 50 বছরও তা পূরণ হবে না। আমরা তো মনে করি অনেক পুলিশ অফিসার হয়তো বাধ্য হয়েছে এটা করার জন্য, তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না। এরকম যদি একটা সিটিজেন্স একটা স্ট্রাকচার থাকতো যে পুলিশ অফিসারদেরকে প্রোটেক্ট করার জন্য, তারা হয়তো বলে দিত কে আইজিপি হবে, কিভাবে হবে। পুলিশের যে প্রশাসনিক যেটা দরকার, সাপোর্টটা দরকার, বা লজিস্টিক যে সাপোর্টটা দরকার, এক্ষেত্রে আইজিপির ক্ষমতাকে বাড়ানো দরকার। শুধু রাজনৈতিক সংস্কার নয়, পুলিশ নিজেও ক্ষমতার স্বার্থে নিজেকে ব্যবহার হতে দিয়েছে। আনলেস ইউ ক্যান জেনুইনলি রিফর্ম দোজ, আপনার পুলিশ কমিশন বলেন, পুলিশের সংস্কার বলেন, কোনোটাই কিন্তু আলটিমেটলি সাস্টেনেবল হবে না। 75% বলেছে এটা পুলিশ বাহিনী, কেমন পুলিশ বাহিনীকে দেখতে চান? জনবান্ধব। তারপরে 78.8% বলেছে জবাবদিহিমূলক, 88.7% বলেছে রাজনৈতিক প্রভাবমুক্ত। রাজনৈতিক নেতারা বলেন, সব সরকারই পুলিশকে খুশি রাখতে চায়, তবে ভবিষ্যতে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আর ব্যবহার হতে দিতে চায় না বিএনপি ও জামায়াত। স্বাধীন কমিশন হওয়া দরকার। এরপরে আমরা বলেছি যে পুলিশের ট্রেনিং ম্যানও হওয়া দরকার, ধর্মীয় ট্রেনিং। They became the kingmaker of the country. এবং এই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল কর্তৃত্ব হারিয়েছে এবং বলা হচ্ছে যে রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। তা রাজনীতিবিদরা তো পলিটিক্সটা দিয়ে এসে অন্য জায়গায়, তো সেইটা এখন ফেরত আনানোর দায়িত্ব আমাদের। পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশকে জনবান্ধব করতে হলে নির্বাহী বিভাগের অধীন থেকে মুক্ত রাখতে হবে। প্রো পিপল পুলিশ করতে চাই, আমাকে এক সর্ট অফ অটোনমি অর ইন্ডিপেন্ডেন্স আমাকে দিতে হবে। সো পুলিশ should be actually taken away from the control of the executive authority of the ministry. এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে থাকুক, এই ইন্ডিপেন্ডেন্ট বডি ক্যান এক্সারসাইজ এন্ড কন্ট্রোল এভরিথিং। শুধু পুলিশ নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোরও সংস্কার আনা জরুরি বলেও মন্তব্য করেন অনেকে। পুলিশ বাহিনীকে
খালি পুলিশের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পোষ্যকোটা নিয়ে আবার উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করতে গেলে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়। আন্দোলনকারীরা জানান পোষ্যকোটা পুনর্বহালের আদেশ বাতিল এবং নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন না করলে কর্মসূচি অব্যাহত থাকবে। যদিও প্রশাসন বলেছে উচ্চ আদালতের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এই অবস্থায় কাল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তারা। এদিকে শিবির সমর্থিত প্যানেল 24 দফা ইশতেহার ঘোষণা করেছে। মতিউর মর্তুজার তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এ সময় তাকে ছাড়াতে গেলে প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রক্টরের দাবি, দুই পক্ষই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। কিছুটা শিক্ষার্থীরা হাত ধরে আমাদের সবাইকে ঠেকানোর চেষ্টা করে। ওই মুহূর্তে আমরা সবাই স্যার সহ আমরা সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করি, তখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা বলছেন রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচনকে জিম্মি করে পোষ্যকোটা পুনর্বহাল করে প্রশাসন। পোষ্যকোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নির্বাচনকে একটা বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র চলছে আমাদের মনে হচ্ছে। আমরা মনে করছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। তবে উপাচার্য বলছেন রাকসু নির্বাচনের স্বার্থেই পোষ্যকোটা চালু করে শিক্ষক কর্মকর্তাদের নির্বাচনী কাজে ফেরানো হয়েছে। সবাইকে সাথে নিয়ে যেন বিশ্ববিদ্যালয়টা সুন্দর করে চলে আর কি। তো এটা একটা হিউজ চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মধ্যেই আমরা আছি আর কি। তো আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আর এখন আরো কিছু অ্যাডেড ডাইমেনশন যোগ হয়েছে, যে বিষয়টি এখন এই মুহূর্তে আদালতে চলে গেছে। আন্দোলনের প্রভাবে রাকসুর প্রচারণা চলছে ধীর গতিতে। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল 24 দফার ইশতেহার ঘোষণা করলেও আন্দোলনের কারণে পুরোদমে প্রচারণা শুরু করতে পারেনি তারা। এই মোটা দাগে 24টা সংস্কার আমরা করতে চাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে না। তবে যেসব শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে তারা যদি জামায়াতকে ভোট দেয় তাহলে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মান্না বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে চেপে ফিরে আসতে পারে। বলেন, ডক্টর ইউনূস জামায়াত ও বিএনপি নেতাদের নিয়ে জাতিসংঘের সম্মেলনে গেলেও সেখানে কোনো রাজনৈতিক আলাপ বা সমাধান হবে বলে মনে হয় না। আমি পরিসংখ্যানই বলছি যে ওরা ক্ষমতায় আসতে পারবে তা বলছি না, কিন্তু এটা আমি পরে আবার বলছি, তারা যদি সেকেন্ড পজিশনে পায় তারপরে তারা ফিরে আসছে না, তাদেরকে আপনি আটকাবেন কি বলে? কিন্তু এখন তো ব্যান করে দেওয়া হয়েছে। তো কথা হয়েছে ওরা জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে দাঁড়াবে। চুরির অভিযোগে কুকুর লিলিয়ে দিয়ে নির্যাতন করা হলো এক যুবককে। মধ্যযুগীয় কায়দায় লোমহর্ষক এমন ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর এলাকায়। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্যাতনের ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। এমন নির্মম ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বয়ে যাচ্ছে আলোচনা সমালোচনার ঝড়। এই যুবককে চোর সন্দেহে এমন নির্যাতন করা হয়েছে কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর এলাকার একটি কারখানায়। জানা যায় কারখানাটিতে প্রায় চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার জুমার নামাজের সময় জয়চন্দ্র সরকার নামের ওই ব্যক্তি কারখানার ভেতরে প্রবেশ করলে তার উপর চালানো হয় এমন নির্মম নির্যাতন। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়ার পর অভিযানে নামে পুলিশ ও র্যাব। আটক করা হয় 3 জনকে। আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়ে ভিকটিমকে নির্যাতন করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই র্যাব কর্মকর্তা। সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পিছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায়। আটকের পরে তারা তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে
কুকুর লেলিয়ে দেয়। নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয়চন্দ্র সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীতে বাসাবাড়িতে পরপর কয়েকটি এসি বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সবশেষ যাত্রাবাড়িতে একটি বাসায় দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক শাকিল নেওয়াজের মতে, রক্ষণাবেক্ষণ ছাড়া এসি আসলে ঘরের মধ্যে থাকা হাইড্রোলিক বোমার মতো। পুরনো এসি ব্যবহারের আগে নিয়ম করে সার্ভিসিং করা জরুরি। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে যাত্রাবাড়ির ধলপুরে বউবাজার এলাকায় একটি ভবনের 7ম তলায় হঠাৎই কান্নার আওয়াজ। এসি বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় 2 সন্তান সহ গুরুতর দগ্ধ হন তুহিন হোসেন ও ইবা আক্তার। পরিবারের সদস্যরা জানায়, রাতেই তাদের ভর্তি করানো হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আগুন নেভান অন্য ভাড়াটিয়ারা। রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা ভোম যেমন ফুটলে যে অবস্থা হয় না, ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। 11টা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল। রাত 1টা-1:30টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। চিকিৎসকরা জানান, তুহিন ও তার ছেলে তানভীরের শরীরের 40% বেশি দগ্ধ হয়েছে। স্ত্রী ইভার 15% ও আরেক সন্তান তাওহিদের 8% দগ্ধ। পরিবারের যিনি পুরুষ, ওনার হচ্ছে 47% পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে 15% পুড়েছে এবং 2 জন শিশু আছে। একজন শিশুর 40% পুড়েছে এবং একজনের হচ্ছে 8% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি, একজনের 7 বছর এবং একজনের 6 বছর। আর যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। এসি বিস্ফোরণের ক্ষেত্রে প্রধানত 2 ধরনের বিষয়কে দায়ী করে থাকেন বিশেষজ্ঞরা। এসির মান নিয়ন্ত্রণের ঘাটতি ও সময় মতো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়া। ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক শাকিল নেওয়াজের মতে, রক্ষণাবেক্ষণ ছাড়া এসি আসলে ঘরের মধ্যে থাকা হাইড্রোলিক বোমা। কিন্তু ম্যানুফ্যাকচারের গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু লাগাচ্ছি না। ঠিক ধরেন 3 RM কেবল লাগবে, আমি এখানে 2 RM কেবল লাগতেছি। আমার পাশে একটা করিম রহিম জব্বার নামে একটা লোক ইলেকট্রিশিয়ান নিয়ে লাগাচ্ছি। এক্সপার্ট লোক বা যে দোকান থেকে কিনছেন তাদের মাধ্যমে কিন্তু ইনস্টল করতেছেন না। এগুলোর ভিতরে অনেকগুলো ব্যাপার রয়েছে। আপনি জাহাজের ভাঙ্গারি আইনে লাগাচ্ছেন, এটা তো ভাই এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বেশিরভাগ বাসাবাড়ি 80-র দশকে তৈরি। ওয়ারিং সিস্টেম এসি ব্যবহারের জন্য উপযুক্ত না, সেজন্য তারের শর্ট সার্কিট থেকে বিস্ফোরিত হয়। আবার মেরামত ছাড়া অবিরাম এসি চলতে থাকলেও বিস্ফোরণ ঘটতে পারে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর আবুধাবি। এখানে বসবাস 14 লাখ মানুষের, যেখানে আয়ের প্রধান উৎস তেল। এখানকার রাস্তাঘাট আর ভবনের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আরব আমিরাত থেকে শুভ দেবনাথের রিপোর্ট। ইতিহাস আর ঐতিহ্য বহন করে গড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি যেন সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। রাতের আলোয় উঁচু উঁচু ভবন আরো সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। মসজিদের শহর, তেলের শহর বললেও ভুল হবে না। এই শহরের ইতিহাসও বেশ পুরনো। 7 রাজ্য নিয়ে গঠিত আমিরাতের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহর। নগরটি পারস্য উপসাগরের একটি ছোট ত্রিভুজাকৃতির দ্বীপে অবস্থিত এবং একটি সেতুর মধ্যে মূল ভূখণ্ডের মধ্যে সংযুক্ত। 2019 সালের হিসাব অনুযায়ী আবুধাবি শহরের জনসংখ্যা প্রায় 14 লাখ। দিনের বেলায় গরম থেকে বাঁচতে ভবনগুলো সাজানো বিশেষভাবে। এশিয়া কাপের ম্যাচ দেখতে আবুধাবিতে গেছেন অনেক বিদেশি। আমিরাতের রাজধানীর প্রশংসা তাদের মুখে। রাতের আবুধাবিও বেশ ব্যস্ত। বাংলাদেশের খেলাও ছিল দীর্ঘদিন, সে কারণে আমাদের ঘুরে দেখা হয়েছিল এই শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। এক বাক্যে স্বীকার করতে হবে, আবুধাবি যেন অন্যরকম একটু সৌন্দর্য নিয়েই দাঁড়িয়ে আছে। শুভদেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে মুন্সিগঞ্জে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ শিরোনামে 2টি গ্রাফিতি উদ্বোধন করেন তিনি। জুলাই শহীদদের স্মরণে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসব গ্রাফিতি আঁকা হয়েছে। উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না। গ্রাফিতি 2টিতে ফুটিয়ে তোলা হয়েছে নারী শিক্ষার্থীদের বীরত্ব। এছাড়াও রয়েছে জুলাই যোদ্ধা রিকশা চালক মোহাম্মদ সুজন, আবু সাইদ ও গোলাম নাফিজের
প্রতিকৃতি। যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনোদিনও আসবে না, তারা আর কোনোদিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনোদিনও বেচা যাবে না। নতুন নির্বাচিত সরকার রাখবে না কেন? না রাখার তো কোনো কারণই না। আপনার ভিতরে এই সন্দেহ যেন না থাকে কোনো সমাজে, এটা রাখবে না। শাপলা চত্বরে রক্তের সিঁড়ি বেয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হেফাজত ইসলামকে বাদ রেখে দেশের রাজনীতি করা যাবে না। আলোচনা সভায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানও বক্তব্য রাখেন। তখনও আমি জেলখানায় আরেকজন নিয়ে গেছি, ওখান থেকে দেখলাম শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ড। পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আজকের যে 2024 সালের জুলাই আগস্টের গণছাত্র গণ অভ্যুত্থান, সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন। এই রক্তের সিঁড়ি বেয়ে 2024 পেয়েছে। প্রশিক্ষণ ও সেলাই মেশিনে এখন স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের 60 নারী। সমাজে পিছিয়ে পড়া এসব নারীর স্বপ্ন বাস্তবায়নে এবার আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে এই নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশের এই শীর্ষ শিল্পগোষ্ঠীটি। বাঞ্ছারামপুর থেকে বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের 60 জন অসচ্ছল নারী নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন দীর্ঘদিন ধরে। প্রয়োজন ছিল শুধু একটু সহযোগিতা আর সঠিক পথের দিক নির্দেশনা। সেই সুযোগই তাদের করে দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা শুভ সংঘ। তাদেরকে দেওয়া হয়েছে 3 মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রত্যেককে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হয়েছে। অনেক প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হয়েছে, এর থেকে আমাদের অনেক শিক্ষা পেয়েছি। জামা, সেলোয়ার, সায়া, ব্লাউজ, মেসকি সব শিখেছি। তাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের উপকার হয়েছে মেশিন দিয়েছি। প্রশিক্ষণ শেষে শুধু দক্ষতাই নয়, সেই দক্ষতাকে কাজে লাগানোর জন্যও তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শনিবার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষিত 60 জন নারীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে সেলাই মেশিন। এই সেলাই মেশিনই এখন তাদের কাছে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অবলম্বন। অনেক ভালো লাগতেছে এবং এটা দিয়ে আমাদের অনেক সহযোগিতা উপকার হইতেছে। ছেলে মেয়ে আছে, পাশাপাশি আমরা যেমন সংসারে কিছু টুকটাক কিছু সাহায্য করতে পারি। বসুন্ধরা গ্রুপ থেকে ধন্যবাদ জানাই, আমার স্বপ্ন পূরণ হলো, পারিবারিক দিক দিয়েও উপকৃত হলাম। এই উদ্যোগ কেবল 60 জন নারীকে স্বাবলম্বী করবে না, বরং এর মাধ্যমে 60টি অসচ্ছল পরিবারে আসবে সচ্ছলতা বলে জানিয়েছেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা মূলত সারা দেশে দরিদ্র নারীদের জন্য কাজ করি। গত 3 বছর ধরে আমরা এই কাজটা করছি। চেয়ারম্যান স্যারের নির্দেশনা ছিল এরকম যে এই দরিদ্র নারীদের জন্য স্থায়ীভাবে কিছু একটা করার ব্যবস্থা, তো স্থায়ীভাবে তারা যেন কোনো একটা আয়ের সুযোগ পায়, এই জন্য আমরা প্রথমে তাদেরকে বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ শেষে তারা যখন দক্ষ হয়ে যায় তখন তাদের হাতে কিন্তু আমরা এই সেলাই মেশিনটি তুলে দিই। বসুন্ধরা গ্রুপ দেশব্যাপী এ ধরনের জনকল্যাণমুখী কাজের মাধ্যমে অসচ্ছল পরিবারের নারীদের কর্মক্ষম করে তুলে তাদের জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনতে চায়। একটা ফ্যামিলিকে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, যাতে উনি অন্যের কাছে হাত তুলতে না হয়। এই মেশিন উদ্দেশ্য হলো আজকে যাকে দিয়েছি উনি উদ্দেশ্য না, উনি নেবেন, ওনার ছেলের বউ কাজ করবে, ওনার মেয়ে কাজ করবে, পরবর্তী জন্ম কাজ করতে থাকবে। শুধু সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণই নয়, বসুন্ধরা শুভ সংঘ দেশব্যাপী শিক্ষাবৃত্তি, স্কুল প্রতিষ্ঠা এবং আরো নানা ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের গল্প বলেন অনেকেই, কিন্তু সেই মানুষগুলোকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা শুভ সংঘ যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করছেন অনেকেই। সবাই বলছেন বসুন্ধরা শুভ সংঘের দেয় সেলাই মেশিন ও প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে উঠবে এই 60টি পরিবার। বাঞ্ছারামপুর থেকে আল মোহাইমিনুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। নেত্রকোনায় মাছ ধরার নৌকার সাথে বিয়ের বরযাত্রীদের স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে স্পিডবোটে ডুবিয়ে দেন নৌকার মাঝি। পানিতে ডুবে মৃত্যু হয় নারী শিশু সহ
4 জনের, প্রাণে বেঁচে ফেরেন কয়েকজন নারী। আর এদিকে সপ্তাহ পেরিয়ে গেলেও এই ঘটনায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে। সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওরে বরযাত্রার আগে বিয়ের প্রথা অনুযায়ী পানি কাটা নামের একটি আয়োজনে যান পরিবারের নারীরা। এর অংশ হিসেবে স্পিডবোটে হাওরে যান বররানার পরিবারের 12 নারী ও শিশু। ফেরার পথে ধনু নদের পাছার চরপাড়া এলাকায় মাছ ধরার নৌকার সাথে তাদের সংঘর্ষ হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় ক্ষিপ্ত হয়ে বোটে উঠে চালককে মারধর করে স্পিডবোটটি ডুবিয়ে দেন নৌকার চালক। এতে পানিতে ডুবে নিখোঁজ হয় বরের বোন শিরিন সহ আরো 3 শিশু। রাউন্ড থেকে আপনার চরপাড়া গেছে, চরপাড়ায় গিয়ে সে যখন রাউন্ডটা যখন ঘুরে তখন ওরা একটা নৌকা, মাছ ধরার নৌকা ভাতারা ধরে দিচ্ছে মাঝিরে লাথি মারছে, দুটো থাপড়া মারিয়া এই করছে। আর আমরা এই যে মহিলা ছিল এই অনেক 10-12 জন মহিলা ছিল বাচ্চা নিয়ে। নেত্রকোনা গাজীপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ আন্দাই গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় 48 ঘন্টা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনও হয়েছে, কিন্তু এখনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পায়তারা চলছে। 4 দিন হয়ে গেছে, আবার মাইয়ার কোনো বিচার পাই না, মোহের একটা সন্তুষ্ট পাই না। মুলকেশ ভাই যদি আমাকে 14,000 টাকা না দিত, আমি মনটা কয় না যে আমার সন্তানের লাশটা আমি 2 হাতে মাটি দিতে পারলাম। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও নৌফাঁড়ির পুলিশ ও থানা পুলিশের টানাটানিতে এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ। কি ঘটনা, তারাই তো তাদেরকে সহযোগিতা করে মামলা তো আমরা দিব, মামলা আমরা নেই, মামলা কাজই তো তারা করতেছে, তারাই তো আইসা এদেরকে দিয়ে মামলা দিবে। এই ঘটনাটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্প খাতের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসব খাতকে আরও এগিয়ে নিতে নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শুরু হওয়া 2 দিনব্যাপী অটোমোবাইল অ্যান্ড অ্যাগ্রো মেশিনারিজ ফেয়ার 2025 রোড টু মেড ইন বাংলাদেশ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এসব খাত দেশের রপ্তানি বহুমুখী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। আশা প্রকাশ করেন এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অটোমোবাইল শিল্প পরিবহন খাতে আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করছে। আমাদের জাতীয় শিল্পনীতি 2022-এর উদ্দেশ্য দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির পর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ও সৌদি আরব। আর এই লক্ষ্যে আগামী মাসেই ইসলামাবাদ যাচ্ছে সৌদি প্রতিনিধি দল। এদিকে পাক সৌদি সখ্য নিয়ে ভারতে চলছে তুমুল আলোচনা। নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনায় মুখর কংগ্রেস। বিরোধী দলের নেতারা বলছেন, মোদীর কূটনৈতিক ব্যর্থতার সুযোগেই পাকিস্তানকে আরও কাছে টানছে শক্তিধর দেশগুলো। ভারতের বন্ধু দেশ সৌদি আরবের সঙ্গে বৃহস্পতিবার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কয়েক মাস পর এই চুক্তি হলো। এতে বলা হয়েছে, এই 2 দেশের যে কোনো একটি দেশে হামলা হলে তা 2 দেশেই হামলা বলে গণ্য করা হবে। প্রতিরক্ষা চুক্তির পর 2 দেশ এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে, এমন খবর দিয়েছে জিও নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই লক্ষ্যে আগামী মাসেই পাকিস্তান সফর করবে সৌদির প্রতিনিধি দল।
এদিকে পাক সৌদির সখ্য নিয়ে বিরোধীদের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতাদের অভিযোগ মোদীর কূটনীতি দুর্বল, তাই শক্তিধর দেশগুলো এখন পাকিস্তানকে আরো কাছে টানছে, অথচ সৌদির দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার ভারত। সম্প্রতি একে অপরের উপর হামলা করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আপ্যায়ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মোদীর সবশেষ চীন সফরের পরপরই বেজিং ঘুরে আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এমন পরিস্থিতিতে কূটনীতিতে এগিয়ে থাকার চেষ্টা করছে ইসলামাবাদ। তবে মোদী তেমন কিছুই করতে পারেননি, বরং হুমকিতে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা, বলছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। আসমাতুলি, নিউজ 24। ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র্যাঙ্কিংয়ে 2014 সালের পর প্রথমবারের মতো শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফ্রান্স। টানা 2 বছর শীর্ষে থাকা আর্জেন্টিনা নেমে গেছে 3-এ। অন্যদিকে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। 2014 সালের পর প্রথমবার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেপ্টেম্বরে টানা বড় জয়ে নিজেদের শক্তি জানান দিয়ে তারা 2 ধাপ এগিয়ে 1 নম্বর স্থান দখল করেছে। স্পেনের ঠিক পেছনে জায়গা করে নিয়েছে ফ্রান্স। 1 ধাপ এগিয়ে তারা এখন দ্বিতীয়। এর ফলে শীর্ষস্থান হারিয়ে টানা 2 বছর আধিপত্য ধরে রাখা আর্জেন্টিনা নেমে গেছে 3 নম্বরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এসেছে হতাশার খবর। শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হার তাদের র্যাঙ্কিংয়ে 1 ধাপ নিচে নামিয়েছে। 1 ধাপ অবনতির পর তাদের বর্তমান অবস্থান ষষ্ঠ, আর 6 নম্বর থেকে এগিয়ে ব্রাজিলের জায়গা দখল করেছে পর্তুগাল। আর শীর্ষ 10-এ নতুন করে জায়গা করে নিয়েছে ইতালি। সেপ্টেম্বরে ইসরায়েল ও এস্তোনিয়ার বিপক্ষে জয় এনে দিয়েছে তাদের শীর্ষ 10-এ প্রত্যাবর্তন। 1 ধাপ এগিয়ে 9ম স্থানে আছে ক্রোয়েশিয়া। তবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই 184তম স্থানে রয়েছে হাবিয়ার কাবরেরার দল। সেপ্টেম্বরে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলেও অবস্থান অপরিবর্তিত। নেপালও আছে আগের মতো 176তম অবস্থানেই। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে স্লোভাকিয়া। সর্বোচ্চ 10 ধাপ এগিয়ে তারা পেয়েছে সর্বাধিক 25.31 পয়েন্ট। অন্যদিকে সবচেয়ে বেশি 9 ধাপ পিছিয়েছে জিম্বাবুয়ে, আর সবচেয়ে বেশি 26.18 পয়েন্ট হারিয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।